আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের নাস্তা রেডি করছি। তো আজকে সকালে পরোটা তৈরি করব। এখানে পরোটা তৈরি করার জন্য ডোটা রেডি করে নিচ্ছি। তো এখানে নিয়েছি পরিমাণ মতন আটা, সেই সাথে নিয়েছি তেল এবং লবণ, চিনি, এগুলো দিয়েছি পরিমাণ মতন। তারপর হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাছাড়া গরম পানি দিয়ে তারপর ডোটা করে নিব। কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম থাকবে পানিটা। এই তো এখন সুন্দর করে মথে নিব। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি খুব ভালোবাসা দিয়ে দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আজ কিন্তু ভিডিওর প্রথম দিকে লাইকের কথাটা বলে দিয়েছি। আশা করছি আজকে লাইক দিতে ভুল হবে না আপুদের। এরই মাঝে পরোটার জন্য ডোটা কিন্তু সুন্দরভাবে রেডি করে নিয়েছি, তারপর রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে ডালটা রান্না করে নিব। তো পরোটার সাথে আজ কিন্তু ডাল রান্না করছি, বুটের ডাল। কুকারে রান্না করলে হয় কি যে বুটের ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অন্য দিন দেখা যায় যে ডালটা খুব সুন্দরভাবে ভিজিয়ে রাখি, তো সেটাও আজ ভিজিয়ে রাখা হয়নি। তো এই জন্যই যে কুকারে হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিব। যখনই বুটের ডাল রান্না করি তখনই আমি ডালের ভিতর তেজপাতা দিই, অন্য কোনো গরম মশলা দিই না। এই কাজটা আমি রেগুলারই করে থাকি, আজ কেন বাদ যাব। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেজপাতা। এই তো পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কয়েকটা সিটিতে নিব। তো এদিকে দেখছিলাম যে আটা শেষ হয়ে গিয়েছে। আটা যার আগে থেকে ক্লিন করে শুকিয়ে তারপর আটাটা রিফিল করতে হয়। তো এখন আটা লাগবে পরোটা তৈরি করার জন্য বা পরোটা বেলার জন্য, সেজন্য এখন আর জারটা ক্লিন করছি না। তাছাড়া বাইরের দিকটা তো ক্লিন আছে, আর ভিতর দিকটাই তো আটা ছিল, তো ক্লিন না করলেও বাকি। তো এরই মাঝে এই যে আমি পরোটাগুলো সুন্দরভাবে বেলে নিয়েছি। তো 3টা পরোটা তৈরি করেছি, এখন ভেজে নিব। গতদিন আমার আপুরা পরোটা তৈরি করা দেখে মাশাআল্লাহ অনেক বেশি প্রশংসা করেছেন। এখন দেখবেন আপুরা আজকের পরোটাগুলো কিন্তু খুব একটা বেশি ফোলেনি, তারপরও যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। কুকারে যে ডালটা বসিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো পাশের চুলায় আমি রেখে দিয়েছি। কুকারটা যখন ঠান্ডা হবে তখন ঢেলে নিব বাটিতে। আর এদিকে পরোটাটা আমি একটু কড়া ভাজি করে নিয়েছি। কড়া ভাজি করা আমার কাছে আবার যে কোনো খাবার পছন্দ, মানে ভাজাভাজি যে কোনো খাবার আমি একটু কড়াই ভাজি করি। তো এখন যেগুলো আছে সেগুলো আবার একটু হালকা ভাজি করে নিব। আরও কিন্তু 2টা পরোটা আছে। তো এদিকে আমি ডালটা বাটিতে ঢেলে নিব। এখানে পরোটাগুলো তো ভেজে নিচ্ছি। আজ কিন্তু পরোটার সাথে চা তৈরি করব। চার সাথে পরোটা, এটা তো খুব ভালো চায়, আমার ছেলে তো খুব পছন্দ করে। তবে দুধ চা মনে হয় যে স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর, বাচ্চাদের জন্য তো আরও বেশি। তো শীতের সময় রং চা ঠিক আছে, তবে আমার কখনো রং চা বানানো হয়নি সেভাবে, ভালো লাগে না কিন্তু রং চা, তাই না আপুরা? এই ঠান্ডার সময় যখন কথা বলা হয় খুব বেশি গলাটা কিন্তু বসে আসে। আমার প্রিয় আপুরা এটা শুনে আমাকে বলেন আমি যেন তুলসী চা তৈরি করে খাই। আপুরা জানেন এখন পর্যন্ত আমি কিন্তু কখনো তুলসী চা তৈরি করিও নি, সেই সাথে খাইও নি। আমার ছেলেটা তুলসীর পাতা বেশ পছন্দ করে, তবে আমি না। একটু একটু পার্থক্য আছে মা ছেলের মাঝে, তাই না আপুরা? এই স্টিলের পাতিলটা অনেক দিন ধরে বাসায় আছে, এক সাইড দিয়ে কিন্তু একটু ফেটেও গিয়েছে। ভাবলাম যে চা তৈরি করি কিছুদিন, তারপর না হয় ব্যবহার না করব। তো এভাবে রেখে দিয়ে কী লাভ হবে বলেন আপুরা? তো খুব শখ করে পাতিলটা কিন্তু এনেছিলাম, অনেক সুন্দর লাগছিল। তবে আনার পর দেখছিলাম যে এমনিতেই ফেটে গিয়েছে, ব্যবহার করিনি। তারপরও এই যে কয়েকদিন ধরে যে চা তৈরি করছি, এর আগে কিন্তু কখনো একবারও চুলায় কিছু বসানো হয়নি বা জাল করা হয়নি। তারপরও দেখছিলাম যে 2 সাইড দিয়ে একটু করে ফেটে গিয়েছে। তো আজ এই যে চা তৈরি করছি, কাজে লাগিয়ে নিচ্ছি পাতিলটাকে। এইরকমই 2টা পাতিল আনা হয়েছিল, শুধু সাইজে ছোট বড় ছিল। সেই সাথে লোহার কড়াই, আরও সংসারের টুকিটাকি জিনিস অনেক কিছু আনা হয়েছিল। শুধু এই একটা পাতিলের সমস্যা দেখছিলাম, তবে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল। এই তো আমাদের সকালের নাস্তা কিন্তু রেডি। সংসার যদি থাকে তাহলে তো সংসারের কাজকর্ম করতেই হবে, তাই না? এভাবে তো ফেলে রাখলে হবে না। তাছাড়া নিজের কাজ নিজে করতে ভালোবাসি। অন্য কাউকে দিয়ে যখন সংসারের কাজগুলো করাই তখন মানসিক শান্তিটা সেভাবে পাই না।
আর সত্যি বলতে কি আমার অন্য কারো কাজ পছন্দ হয় না। এদিকে আমি বসে সময় কাটাবো আর অন্যদিকে কাউকে দিয়ে আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিব, এতে করে আমার পছন্দ হবে না। আবার এদিকে আমি মুখ ব্যথা করব কথা বলতে বলতে, তো এটা আমার পছন্দ না। সেই জন্য কিন্তু নিজের কাজ নিজেই করি। তো এই তো আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, এরই মাঝে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তা আমার ছেলে যে এখানে কত কথা বলছে, আমার আব্বাজান, এখানে যে এই গাছটা আছে এই গাছটার নাম আমি নিজেই জানি না, তবে কচু গাছ টাইপের কোনো গাছ হবে। আমার আপুরা কিন্তু জানতে চান ইনডোর প্ল্যান্টের মাঝে কচু গাছ টাইপের যেই গাছগুলো আছে সেই গাছগুলো দেখবেন কি যে যত্ন ছাড়া যেখানে সেখানে রেখে দিবেন খুব সুন্দর হয়ে যায়। এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে মাটিতে হয়, সেই সাথে পানিতেও হয়। পানিতে রেখে দিলেও দেখা যায় যে খুব সুন্দরভাবে গ্রো করে, তবে গাছটা খুব একটা বেশি লম্বা হয় না। যখন গাছে অনেক বেশি পাতা হয় তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। বাসায় তো অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট আছে, তবে সব গাছের নাম কিন্তু আমি জানি না। তো এরই মাঝে আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি, সেই সাথে পাপোশগুলো আমি জায়গা মতন রেখে দিয়েছি। এই দুপুরবেলা আমি সন্ধ্যার নাস্তার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আগে থেকে যখন সন্ধ্যার নাস্তার প্রস্তুতি নেওয়া হয় সেই সাথে একটু গুছিয়ে রাখা হয়, চিন্তা করে রাখা হয় যে কি তৈরি করব নাস্তায়, তখন কিন্তু সন্ধ্যার নাস্তা তৈরি করা একদম সহজ মনে হয়। তো এই এক ঝামেলা, কখন কি রান্না করব এটা চিন্তা করতে করতে আমাদের মেয়েদের দিন চলে যায়। এই তো আমি এখানে ইস্ট দিয়ে একটা ডো রেডি করে রেখেছি। ডোটা আমি দুধ দিয়ে তারপর কিন্তু রেডি করেছি, মানে গরম দুধটা অ্যাড করেছি। তো দেখছিলাম যে খুব বেশি নরম হয়ে গিয়েছে, পরবর্তীতে কিন্তু এই ডোটা নরম হওয়ার কারণে আমার অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে। আর এদিকে আমি চিকেনের পুরটা রেডি করে নিয়েছি। তো এখানে চিকেন, সেই সাথে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, অল্প গাজর কুচিও এখানে অ্যাড করেছি। শেষ পর্যায়ে এসে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল করে তারপরেই তো নামিয়ে নিয়েছি। তো এটা এখন রেখে দিলাম, পরবর্তীতে যখন নাস্তা বানাবো তখন আমার ঝামেলা হবে না। তো নাস্তা বানানোর কাজটা তো অনেকটা এগিয়ে রেখে দিয়েছি। এরই মাঝে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু আমি পরবর্তীতে আলুটা ভেজে নিয়েছিলাম। তো এখানে দিয়েছি হলুদ এবং পরিমাণ মতন লবণ। সবজি একটু ভেজে তারপর তরকারিটা রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা একটু বেশি হয়। তো এখানে এই তো বেগুন আর আলু দুইটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন বাটিতে তুলে নিচ্ছি। আজকে দুইটা অ্যালার্জি জাতীয় খাবার একসাথে রান্না করব। বেগুন আর ইলিশ মাছ, এই দুইটাতে যে কি পরিমাণে অ্যালার্জি থাকে আপুরা কি বলবো। আমার তো কচু শাকেও এত পরিমাণে অ্যালার্জি দেখা দেয় না, এটা খাওয়ার পর যতটা না খারাপ লাগে ওষুধ আমার খেতেই হবে। তবে আরও কিছু খাবার আছে যেগুলোতে খুব বেশি অ্যালার্জির সমস্যা দেখা যায়। জানেন আপুরা কি হয়েছে, আমার যেসব খাবারে অ্যালার্জির সমস্যা বেশি হয় সেসব খাবারই আমার খুব বেশি পছন্দ। তো এই তো পুরা এখানে কিন্তু আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো ইলিশ মাছও কিন্তু আমি জিরা তারপর রসুন এগুলো দিয়ে থাকি। তো এই তো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ লবণ এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে বেগুন দিচ্ছি। তো রান্নাটা কিন্তু খুব অল্প সময়ের ভিতর হয়ে গিয়েছে, এই জন্য আজ কিন্তু দুই চুলায় রান্না বসাইনি একই সাথে। তো একটা রান্না করব, তারপর এটা শেষ হলে অন্য একটা তরকারি রান্না করব। তো এমনিতে আমি রান্নাঘরে আজ একটু তাড়াতাড়ি এসেছি। অন্যদিন হয় কি হাতে সময় মেপে তারপর রান্নাঘরে আসি, যে এই কয় মিনিট বা এই কয় ঘন্টার ভিতর আমার রান্নাটা শেষ করতে হবে, রান্নাঘর থেকে বেরোতে হবে। আজ কিন্তু সেরকম চিন্তা নেই, তো সময় হাতে আছে প্রচুর পরিমাণে। তো এই জন্য আমি এই তো আস্তে ধীরে রান্না করছি। তো এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, এখানে মূলা এবং সিম রয়েছে, এটার ভাজি করব। তা আমাদের এখানে সিমগুলোর হয় কি যে একটা কীরকম ঘাস ঘাস গন্ধ লাগে, তা আমার কাছে লাগে, অন্য কারো কাছে এরকম সমস্যা হয় কি না জানি না। তো সেই জন্য আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর রান্না করি। আমাদের এলাকায় যে সিমগুলো পাওয়া যায় এখানে খুব কম সেই সিমগুলো পাওয়া যায়, শীতের শেষ পর্যায়ে গিয়ে তখন সেই সিমগুলো দেখা যায়। আর এখন যে এইগুলো দেখছি আমরা, মানে আমাদের বাসায় যেই সিমগুলো আনা হয় সেগুলো হচ্ছে পাহাড়ি সিম। তো আম্মু যখন আমাদের বাসায় এসেছিলেন লাস্টবার, এই শীতের সময় এসেছিলেন, তখন অনেকগুলো আমার জন্য সিম নিয়ে এসেছিলেন, দেশি সিম। মাছ আর বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে, সেটা আমি নামিয়ে রেখেছি। এখন সিমের ভাজিটা করে নিব। তা আমি কীভাবে সিমের ভাজি করি আমার আপুদের সাথে একটু শেয়ার করি। এখানে নিয়েছি মরিচ পেঁয়াজ এগুলো একটু ভেজে নিয়েছি, তারপর এখানে জিরা বাটা এবং রসুন বাটা দিয়েছি হলুদ এবং পরিমাণ মতন লবণ।
মশলাটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। আর এদিকে যেই সিম আর মূলাগুলো রয়েছে সেগুলো একটু পানি থেকে তুলে নিলাম। সিম আর মূলাগুলো কিন্তু আগে থেকে আমি ক্লিন করে তারপর পানি দিয়ে ভিজে রেখেছিলাম। এখন সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এভাবেই কিন্তু ভাজিটা করে নিব, এখানে কোনো পানি অ্যাড করব না। সবজি থেকে অল্প কিছু পানি ছাড়বে, তো সেই পানি দিয়ে আমি এই ভাজিটা করে নিব। তো শীতের সবজি যেহেতু ধনিয়ার পাতা না দিলে কি চলে, তো এখানে ধনিয়ার পাতাগুলো ক্লিন করছি আর ভাবছি যে এখানে ধনিয়ার পাতা এনেছে নাকি ঘাস বা শাক এনেছে। এখানে কিন্তু শাকের পরিমাণটাই বেশি ছিল, তো এখান থেকে আমি কিছু ধনিয়ার পাতা খুব সুন্দর করে বেছে ক্লিন করে নিয়েছি। এগুলো এখন ভাজির ভিতর দিয়ে দিব। আমার কিন্তু সব সবজির ভিতর বা তরকারির ভিতরে ধনিয়ার পাতা ভালো লাগে না। যেরকম এখন কিন্তু মাছও রান্না করেছি, সেটার ভিতর কিন্তু ধনিয়ার পাতা অ্যাড করিনি। তো কিছু কিছু সবজি থাকে যেগুলোর ভিতর ধনিয়ার পাতা না দিলে ভালো লাগে না, আবার কিছু কিছু তরকারি থাকে যেগুলোর ভিতর ধনিয়ার পাতা দিলে ভালো লাগে না। দেখেছেন আপুরা, এই তো আপনাদের মেয়ে আপু এরকম। তবে আমার আপুদের আবার অন্যরকম পছন্দ হতেই পারে। তো যেহেতু মানুষগুলো আলাদা, তো পছন্দও কিন্তু ভিন্ন হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো এরই মাঝে এই যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি টেবিলে খাবারগুলো সাজিয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে তো সেই যে আমি নাস্তা বানানোর জন্য সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো এখন তো নাস্তা রেডি করতে হবে। আর এই যে ডোটা কিন্তু খুব নরম ছিল। তো এখানে আমি কিছু গুঁড়া দিয়েছি, আটার গুঁড়া, তবে খুব বেশি দিইনি, দিলে দেখা যাবে কি যে বানটা কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু ডোটা খুব বেশি নরম ছিল, কোনো রকমভাবে মাঝে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে এই তো আমি 4টা বান তৈরি করে নিয়েছি। তবে দেখতে কিন্তু খুব বেশি সুন্দর হয়নি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমি অল্প তেল দিয়ে আমি প্যানে এই তো ঢাকনা দিয়ে চুলার জালটা প্রথম দিকে বাড়িয়ে দিয়েছিলাম, পরে একদম লো হিটে রেখে দিয়েছি। আমার ছোট্ট আব্বাজান সে কিন্তু আরবি পড়তে গিয়েছিল, তো সে এখন এসেছে, দেখছে যে মাম্মাম কি নাস্তা তৈরি করেছে। আমার আব্বাজানের কাছ থেকে লুকিয়ে আমি ভাবি যে নাস্তা রেডি করব, তাকে একটু সারপ্রাইজ দিব। সেটা কিন্তু কোনোভাবেই হয় না। তো মার বলার আগে সে কিন্তু দেখে ফেলে। বাইরে থেকে এসে সে আগে রান্না করে এসেছে, মাম্মাম কি তৈরি করছে সেটা সে সুঘ্রাণ পেয়েছে। তো এই তো আমার বানগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে দিয়েছিলাম, তারপর এই তো নিচের সাইডটাও কিন্তু হালকা একটু কালার এসেছে। আমার প্রিয় আপুরা এখনও কি আমার সাথে আছেন? খুব ভালোবাসা দিয়ে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরই মাঝে এই যে আমি পানটা কিন্তু কেটে নিয়েছিলাম, তো খুব বেশি গরম ছিল, দেখছিলাম যে অনেক বেশি সফট হয়েছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।